হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আমি আজকে তোমাদের ক্লাস 11-এর সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের মৌলিক ধারণা সমূহ যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11-এর সেটা নিয়েই কথাবার্তা বলবো। আমরা আলোচনা করব বিজ্ঞান কি, বা আমরা আলোচনা করব রসায়ন বিজ্ঞানটা কি, পদার্থ কি, ভৌত রাশি কি, এবং ফাইনালি আমরা আলোচনা করব রাসায়নিক সংযোগ সূত্র। তাহলে আজকের লেকচারের টপিকগুলো হলো এইগুলো। আমি এক এক করে আলোচনা করি। প্রথমে আমি বলবো বিজ্ঞানটা কি। দেখো, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। এই যে আমরা সায়েন্স বলি বা বিজ্ঞান বলি, বিজ্ঞান কিন্তু হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। আমরা বলি বিজ্ঞান কি, বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। ঠিক আছে, এখন বিজ্ঞানটা কি সেটা আমি একটু যদি বলি, মানুষ যবে থেকে প্রশ্ন করা শুরু করেছে অর্থাৎ অজানাকে জানার চেষ্টা করেছে, তবেই থেকেই কিন্তু বিজ্ঞানটা এসছে পৃথিবীতে। অর্থাৎ বিজ্ঞানটা হচ্ছে বিশেষ জ্ঞান। আমরা যখন জন্মগ্রহণ করি তখন একটা জ্ঞান আমরা নিয়ে জন্মাই এবং জন্মগ্রহণের পরে কিন্তু আমরা কিছু জ্ঞান অর্জন করি। ঠিক আছে, তাহলে এই যে বিজ্ঞানটা বললাম বিশেষ জ্ঞান, সেই বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে। তার মধ্যে একটা শাখা রসায়ন বিজ্ঞান। ঠিক আছে, রসায়ন বিজ্ঞান। এবার এই কেমিস্ট্রিটা কি, রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি, কেমিস্ট্রিটা দেখো হফম্যান বলছেন বিজ্ঞানটা, কেমিস্ট্রিটা কি, কেমিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ মলিকিউলস অ্যান্ড দেয়ার ট্রান্সফরমেশনস। ইট ইজ দ্য সায়েন্স নট সো মাচ অফ 100 elements but of the infinite variety of molecules that may be built from them. অর্থাৎ রসায়ন বিজ্ঞানটা কি আমরা একটু ধাপে ধাপে জেনে নেব। দেখো, একটা কোটেশন দিয়ে শুরু করলাম হফম্যানের। এবার আমরা এক এক করে বলবো রসায়ন বিজ্ঞানটা কি। দেখো, রসায়ন যে শব্দটা, এই যে আমরা বলছি রসায়ন, রসায়ন যে শব্দটা, এই রসায়ন শব্দটা বা যেটাকে তোমরা কেমিস্ট্রি বলো, কেমিস্ট্রি, তাই তো? এই রসায়ন বা কেমিস্ট্রি শব্দটা বেসিক্যালি কোথা থেকে উৎপত্তি হয়েছে? মধ্যযুগে মুসলিম বিজ্ঞানীরা, বিশেষ করে যারা ওই যে মিশরের দিকে, ঠিক আছে, তারা পরশ পাথর, পরশ পাথরের সন্ধানে কি করেছিল, একটা শাস্ত্র বা একটা পদ্ধতি আবিষ্কার করলেন। তারা এই শাস্ত্রটাকে নাম দিলেন অ্যালকেমি। কি নাম দিলেন? অ্যালকেমি। একটু গল্পটা ভালো করে শুনবে। অ্যালকেমি বা অ্যালকেমি, যাই বলো, ঠিক আছে, অ্যালকেমি। তারা তাকে নাম দিলেন অ্যালকেমি। ঠিক আছে, এবার এরা কি করতো, এরা 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 এই গবেষণাটাই চালাতো, এটাই করতো যে যে কোনো ধাতুকে আমরা যদি, যে কোনো ধাতু, তাকে যদি পরশ পাথর মানে টাচিং স্টোন দিয়ে টাচ করা যায়, তাহলে সেটা সোনা হয়ে যাবে। তাই তো? অর্থাৎ যে কোনো ধাতু থেকে সোনা তৈরির যে প্রসেস, অর্থাৎ টাচিং স্টোন, এই টাচিং স্টোনের সন্ধানে মুসলিম বিজ্ঞানীরা একটা শাস্ত্র আবিষ্কার বা একটা পদ্ধতি আবিষ্কার করলেন, যেটাকে তারা বলতো অ্যালকেমি। এটা যারা চর্চা করতো তাদের বলা হতো অ্যালকেমিস্ট। এই অ্যালকেমি যারা চর্চা করতেন তাদের বলা হতো অ্যালকেমিস্ট। ঠিক আছে, অ্যালকেমিস্ট বা অ্যালকেমিস্ট, যাই বলো তোমরা। ঠিক আছে, এই অ্যালকেমি বা অ্যালকেমি শব্দটা, এটা অ্যালকেমি শব্দটা এসছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। কোথা থেকে এসছে আরবি শব্দ? এইটা এসছে কোথা থেকে? আলকিমিয়া বলে আরবি শব্দ থেকে। আলকিমিয়া আরবি শব্দ থেকে। ঠিক আছে, এবার দেখো আমি ধীরে ধীরে বলছি, একটু ভালো করে শুনবে যে রসায়নটা কি সেটা তো বুঝতে হবে আমাকে আমাদের। বিজ্ঞান বলতে আমরা বুঝে গেছি বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আর আমরা একটা কোটেশন দিয়ে শুরু করেছিলাম, হফম্যানের কোটেশন। তারপরে আমরা বললাম যে বিজ্ঞানের একটা শাখা, সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি।
যেটা আমরা পড়ছি এখন। কেমিস্ট্রির এই যে উৎপত্তিটা, রসায়ন বিদ্যার যে বিকাশটা হয়েছে কিভাবে, তার উৎপত্তিটা কিভাবে, রসায়ন শব্দটা কিভাবে এসছে, বা রসায়ন বিজ্ঞান কিভাবে, রসায়ন বিদ্যাটা কিভাবে বিকাশ লাভ করেছে, ডেভেলপ করেছে, সেটা আমরা বলছি। তাহলে এই আলকিমিয়া শব্দটা আবার এসে কিমি থেকে। কিমি, কয়হস্যি মহেশ্বরী, কিমি। এই কিমি থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এখান থেকে এসছে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি। এখান থেকে এসছে অ্যাকচুয়ালি কি কেমিস্ট্রি। এখান থেকে এসছে কি কেমিস্ট্রি। এবার দেখো, এই যে আলকেমি বলা হচ্ছে বা অ্যালকেমি বলা হচ্ছে, এই আলকেমির এই আল এর অর্থ দি, আর কেমি তার অর্থ হচ্ছে ব্ল্যাক সয়েল, মানে কালো মাটি। অর্থাৎ এই কালো মাটি আসলে মিশরের নীল নদের তীরে মাটি, সেটাকে বলা হতো কালো মাটি, ব্ল্যাক সয়েল। ঠিক আছে, প্রাচীন মিশর বেসিক্যালি আমাদের এই যে কেমিস্ট্রির শাখাটার, অর্থাৎ যে রসায়ন বিদ্যা, তার জন্মভূমি বা জন্মক্ষেত্র আমরা বলতে পারি রসায়নের, তাই তো? তাহলে এইখান থেকেই কিন্তু এসছে বেসিক্যালি রসায়ন শব্দটা বা কেমিস্ট্রি শব্দটা। অ্যালকেমি কারা? প্রাচীন মিশরে মুসলিম বিজ্ঞানীরা পরশ পাথরের সন্ধানে কিন্তু একটা শাস্ত্র বা পদ্ধতি আবিষ্কার করলেন, যেটাকে বলা হয় অ্যালকেমি। ঠিক আছে, আর যারা এটা চর্চা করতেন তাদের বলা হতো কি অ্যালকেমিস্ট। বোঝা গেল? এইভাবেই কিন্তু কেমিস্ট্রি শব্দটা এসছে। প্রাচীন মিশরে, মিশরীয় সভ্যতার যে মমি তৈরি করা হতো, তাতে কিন্তু নানান ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করতো তারা, তাই তো? তার মানে মানুষ কিন্তু প্রাচীন কাল থেকে জেনে বা অজেনে, মানে অনেক সময় বুঝে বা অনেক সময় না বুঝে কিন্তু বিজ্ঞানটাকে ব্যবহার করেছে, কেমিস্ট্রিটাকে ব্যবহার করেছে, বা এখনো করছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সবসময় কিন্তু আমরা কেমিস্ট্রিটাকে ইউজ করছি, বিজ্ঞানটাকে ইউজ করছি অল টাইম। নেচার, নেচারে বা প্রকৃতিতে সবসময় বিজ্ঞান বিরাজমান। ঠিক আছে, এখন প্রাচীন গ্রিসে লোকেরা, তারা চাইতো একরকম, তারা প্রাচীন গ্রিসেও বেসিক্যালি রসায়ন বিদ্যা চর্চা করতো, এবং তারা এমন একটা জিনিস করতো যে চাইতো যে অমরত্ব প্রদান করার জন্য, অর্থাৎ তারা মানুষ যাতে চিরদিন বেঁচে থাকতে পারে তার সন্ধান চালাতো, তার জন্য গবেষণা চালাতো। ঠিক আছে, তাহলে দু রকম জিনিস বেসিক্যালি। দেখো, আমরা সেই জন্য এইখানে এইখানে এইটা দেখতে পাচ্ছ যে রসায়ন বিদ্যার বিকাশ, এইগুলো হচ্ছে এনসিইআরটির বই থেকে নেওয়া হয়েছে। রসায়ন বিদ্যা, রসায়ন বলতে আজ আমরা যা বুঝি এটি খুব পুরনো ধারণা নয়। রসায়নের অধ্যয়ন শুধুমাত্র বিষয়টি জানার জন্য নয়, বরং দুটি কৌতূহল উদ্দীপক ঘটনাকে অনুসন্ধানের ফলশ্রুতি। একটা হচ্ছে দার্শনিকের পাথর, অর্থাৎ যেটাকে আমরা বলছি পরশ পাথর, যেটি অতি মূল্যবান ধাতু, যেমন লোহা এবং তামা ও সোনায়, যে যেটি অতি সাধারণ ধাতু যেমন লোহা এবং তামাকেও সোনায় রূপান্তরিত করতে পারে। আর একটা বলছে অমৃত, অর্থাৎ যেটি অমরত্ব প্রদান করতে পারে। দেখবে আর্যরা সোমরস পান করতে, এবং এই সোমরস পান করলে না তারা দেখবে যে সাময়িকের জন্য দুঃখ কষ্ট ভুলে যেত, তারা তাকে বলতো অমৃত। ঠিক আছে, ওই সোমরসটাকে, বেসিক্যালি মদ। ঠিক আছে, তা যাই হোক, এইভাবেই কিন্তু কেমিস্ট্রি উৎপত্তি এসে। তো আমরা সভ্য শিক্ষিত মানুষ, তার দুটো স্বপ্ন থাকে, একটা হচ্ছে ধনসম্পদ বা ঐশ্বর্য, আর একটা হচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকা, অর্থাৎ অমরত্ব। তাহলে এই দুটো জিনিসের কিন্তু সন্ধানেই কিন্তু আজকে কেমিস্ট্রিটা ডেভেলপ করেছে। ঠিক আছে, এইবার এই কেমিস্ট্রিটা বললাম কোথা থেকে এসছে। কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, একদল বিজ্ঞানীরা মনে করেন যে কেমিস্ট্রি অ্যালকেমি, মিশরে বিজ্ঞানীরা যে অ্যালকেমি চর্চা করত, অর্থাৎ সেখান থেকে কেমিস্ট্রি শব্দটা এসছে। ঠিক আছে, এখন আমরা এই যে কেমিস্ট্রিটা বেসিক্যালি তাহলে কি? কেমিস্ট্রি হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা, যে শাখায় কি করা হয়, কোন একটা পদার্থের উৎস, সেটা কোথা থেকে আসলো, তার উপাদানগুলো কি কি, তার গঠনাকৃতি কেমন, তার ধর্ম কেমন। ঠিক আছে, এই ধর্ম কিন্তু হিন্দু মুসলিম ধর্ম নয়, বা খ্রিস্টান শিখ এই ধরনের নয়, বৌদ্ধ নয়। এই ধর্মটা বলতে প্রপার্টি। ঠিক আছে, ধর্ম শব্দ সংস্কৃত শব্দ ধৃ থেকে এসছে। একটা হচ্ছে
আমি যাহা ধারণ করে, একটা হচ্ছে আমাকে যাহা ধারণ করে। এই আমাকে যাহা ধারণ করে সেটা হচ্ছে ওই যে আমি হিন্দু ধর্মের, না মুসলিম ধর্মের, না খ্রিস্টান ধর্মের, এই সমস্ত কিছু। আর একটা হচ্ছে আমি যাহা ধারণ করি, যেটা আমার বৈশিষ্ট্য, অর্থাৎ আমি কি ধারণ করছি সেই ধর্ম। তাহলে বিজ্ঞানের যে শাখায় আমরা কোনো পদার্থের উৎস সেটা কোথা থেকে আসছে, তার সোর্সটা কি, তার উপাদানগুলো কি কি আছে, কি নিয়ে সেটা গঠিত, তার গঠনাকৃতিটা কেমন, তার স্ট্রাকচারটা কেমন, তার ধর্ম বা প্রপার্টিস কেমন, বিভিন্ন পদার্থের মধ্যে কিভাবে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, বিভিন্ন পদার্থের মধ্যে পারস্পরিক রূপান্তর কিভাবে হচ্ছে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, এইগুলো সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি। ঠিক আছে, সেটাই হচ্ছে কেমিস্ট্রি। এবার কেমিস্ট্রিটার পরিধি খুব বেশি, সেই জন্য কেমিস্ট্রির কিন্তু বিভিন্ন শাখা খুলতে হয়েছে। কেমিস্ট্রির বিভিন্ন শাখা হলো, আমি এক এক করে লিখছি। ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত রসায়ন, ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক আছে, এইগুলো হচ্ছে কেমিস্ট্রির শাখা, এক একটা কেমিস্ট্রির শাখা। ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ভৌত রসায়ন, অজৈব রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, তারপরে বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, জীব রসায়ন যেটাকে বলি আমরা, খুব ডিমান্ডেড, খুব মানে এখন খুব ডিমান্ডেড বেশি বায়োকেমিস্ট্রিতে, খুব গবেষণা হয়। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। তারপরে দেখো জিওকেমিস্ট্রি, ভূরসায়ন। তারপরে আসে মেডিসিনাল কেমিস্ট্রি, নিউক্লিয়ার কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি। আরো একটা কেমিস্ট্রির কথা আমি বলে দিই এখানে, নিউক্লিয়ার কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এগ্রিকালচার কেমিস্ট্রি, প্রচুর কেমিস্ট্রি আছে। নিউক্লিয়ার কেমিস্ট্রি, এগুলো হচ্ছে কেমিস্ট্রির বিভিন্ন শাখা। ঠিক আছে, তোমরা যারা ক্লাস 11-এ উঠলে তারা বেসিক্যালি এই তিনটে সম্বন্ধে বেশি পরিচিত। ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি, এই তিনটে শাখা নিয়েই বেশি পড়বে। আরো বড় হলে বিভিন্ন, যত বড় হবে তত বেশি গভীরে ঢুকতে হবে, তত বেশি শাখা তৈরি হবে। আর যখন বড় হবো তখন আমরা কি কেমিস্ট্রি থেকে আস্তে আস্তে এক একটা স্পেশালাইজেশনের দিকে যাব, এক একটা স্পেশাল সাবজেক্টের দিকে যাব। প্রথমে বিএসসি যখন পড়বে তখন কেমিস্ট্রিতে পড়লে, তারপরে এমএসসি করার সময় একটা স্পেশাল পেপার নিতে হবে। ধরো কেউ ফিজিক্যাল নেবে, কেউ অর্গানিক নেবে, কেউ ইনঅর্গানিক নেবে, তাই তো, কেউ অ্যানালিটিক্যাল নিয়ে পড়বে। তারপরে যখন সে পিএইচডি করবে তখন সে ওই পার্টিকুলার যেটাই এমএসসি করেছিল তার কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে পিএইচডি করবে। এই রকম যত বড় হবে তত কি তোমার এটা ন্যারো হয়ে যাবে, কিন্তু ডিপ হয়ে যাবে, ডেপথ বাড়াতে হবে, কিন্তু টপিকটা ন্যারো হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিতরে যত ঢুকবো, মানে সূচে ঢুকে ফাল হয়ে না বেরোলেই কিন্তু সাকসেস পাওয়া যাবে না, সেই রকম ব্যাপার। তাই তো, তাহলে আমরা রসায়ন কি জানলাম, রসায়ন, তার আগে জেনেছি বিজ্ঞান কি। এখন আমরা ধীরে ধীরে যেটা বললাম, বেসিক্যালি রসায়নটা হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে জড় পদার্থের উৎস, তার উপাদান, গঠনাকৃতি, ধর্ম এবং বিভিন্ন পদার্থের মধ্যে পারস্পরিক রূপান্তর কিভাবে হচ্ছে বা তাদের মধ্যে কিভাবে বিক্রিয়া হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটাই কেমিস্ট্রি। তাহলে যেহেতু পদার্থ আমরা কোর হিসেবে ধরেছি এখানে, তাহলে পদার্থটা কি আগে জেনে নিতে হবে। তোমরা পদার্থ মানেটা কি? যা ইন্দ্রিয় গ্রাহ্য, তাই তো, যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর আছে, যা কিছুটা স্থান অধিকার করে থাকে, সেটাই পদার্থ। তাই তো, পদার্থকে আমরা ভৌত ভাবে যদি আমরা ফিজিক্যালি ক্লাসিফাই করি তাহলে আমরা জেনারেলি তিন ভাগে ভাগ করতে পারি: কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ বা গ্যাস। তাই তো, এরা একই পদার্থ কিন্তু আবার বিভিন্ন অবস্থায় থাকতে পারে। একই পদার্থ, যেমন আমি যদি বলি জল, তাই তো, তরল, কঠিন ভার্সানটা হচ্ছে বরফ,
আর গ্যাসিয়াস ভার্সানটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে একই পদার্থ বিভিন্ন দশায় থাকতে পারে, তাই তো? দেখো, কঠিনকে যদি উত্তাপ দেওয়া হয় তাহলে সেটা তরলে পরিণত হয়, আর তরলকে যদি আবার উত্তাপ দেওয়া হয় তাহলে সেটা গ্যাসে পরিণত হয়। এই যে স্কিমটা দেওয়া হয়েছে। আর কঠিন, তরল বা গ্যাস কোন দশায় থাকবে সেটা নির্ভর করে দুটো এনার্জির উপর। একটা হচ্ছে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আন্তরাণবিক আকর্ষণ বল, ইন্টার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার আন্তরাণবিক অ্যাট্রাকশন, আন্তরাণবিক আকর্ষণ বল, আর একটা হচ্ছে থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি, তাই তো? ধরো সলিডের ক্ষেত্রে কণাগুলো খুব কাছাকাছি থাকে, গঠনকারী যে কণাগুলো তারা খুব কাছাকাছি থাকে, সেই জন্য তাদের নির্দিষ্ট আকার আয়তন দুই থাকে, তাদের নির্দিষ্ট আকার আয়তন দুই থাকে, তাই তো? তার মানে এখানে আন্তরাণবিক যে আকর্ষণ বল সেটা প্রিডোমিনেট করে দেন থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি হচ্ছে উষ্ণতার দরুন যে শক্তির অধিকারী হয়, অর্থাৎ থার্মাল এনার্জি কণাগুলিকে দূরে সরায়, আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কণাগুলিকে কাছে নিয়ে আসে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা আন্তরাণবিক আকর্ষণ বল কণাগুলিকে কাছে নিয়ে আসে, আর থার্মাল এনার্জি তাপীয় শক্তি কণাগুলিকে দূরে নিয়ে যায়, তাই তো? আর গ্যাসের ক্ষেত্রে আমরা এটা সলিড, গ্যাসের ক্ষেত্রে কণাগুলি দূরে দূরে থাকে, তার মানে থার্মাল এনার্জিটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ তাপীয় শক্তি বেশি হওয়ার জন্য দেখবে, সেই জন্য বলা হয় গ্যাসের নির্দিষ্ট আকার আয়তন কোনোটাই নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করে, তাই তো? ঠিক আছে, এটা গ্যাস। ক্লিয়ার? এবার দেখো, আমরা যদি আরেকটু ভাবে মানে রাসায়নিক ভাবে যদি শ্রেণীবিভাগ করি, কেমিক্যালি যদি ক্লাসিফাই করি, তাহলে পদার্থ কিন্তু বেসিক্যালি আমরা দুই প্রকার বলতে পারি, একটা হচ্ছে মিশ্র পদার্থ বা মিশ্রণ, আর একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। এই যে মিশ্রণ আবার দু রকম হতে পারে, একটা সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব মিশ্রণ। আমি সংজ্ঞা টঙ্গা লিখছি না, বইতে পেয়ে যাবে তোমরা, ছায়া প্রকাশনী বা সাঁতরার প্রকাশনীর যে যে বইগুলো আছে সেইগুলো দেখলেই যে কোনো জায়গায়, মানে আরো বই মার্কেটে যদি থাকে সেই সব বই থেকে তোমরা পেয়ে যাবে এইগুলো সংজ্ঞা টঙ্গা। আমি জাস্ট বোঝানোর জন্য বা জাস্ট টপিকগুলো জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, তাই তো? এইবার দেখো যে সমসত্ব মিশ্রণ মানে কি? মানে এমন একটা মিশ্রণ তার প্রতিটি অংশের ধর্ম আর গঠন একই হবে। যেমন আমরা যদি একটা চিনির দ্রবণ তৈরি করি, দ্রবণ বললে একটা মিশ্রণ, তাই তো? সমসত্ব মিশ্রণ। তাহলে তাহলে আমরা কি করব, এই ভালো করে হোমোজিনিয়াসলি মিক্সচার করে দিলাম চিনিটা জলে দিয়ে, এবার নিচ থেকে একটু তুলে খেলাম, উপর থেকে একটু তুলে খেলাম সেই দ্রবণে, তাহলে প্রতিটি অংশ, নিচের যে স্বাদ উপরেরও স্বাদ একই হবে, তার মানে ধর্মটা সেম, গঠন একই, তাই তো? তাহলে আর অসমসত্ব মিশ্রণ মানে বিভিন্ন অংশের গঠন বা ধর্ম একই হবে না, সেটা অসমসত্ব মিশ্রণ। আর বিশুদ্ধ পদার্থগুলিতে একটা নির্দিষ্ট সংযুতি আছে, মনে রাখবে। এগুলি বেসিক্যালি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ দুটো ভাগে ভাগ করা হয়, একটা মৌল বলা হয়, একটা যৌগ, অর্থাৎ মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কি সেটা এক এক করে আলোচনা করব। দেখো, এই যে মৌলিক পদার্থগুলি পরমাণু বা অণু দিয়ে গঠিত, পরমাণু বা অণু দিয়েই গঠিত মৌলিক পদার্থ, তাই তো? তাহলে আমরা যদি দেখো, এখানে বিভিন্ন প্রকার পরমাণু দেখানো হয়েছে, যেমন হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, কপার পরমাণু, সোডিয়াম পরমাণু, এইগুলোকে দেখানো হয়েছে এদের স্ট্রাকচার। এখন দুটো পরমাণু যখন, হাইড্রোজেন পরমাণু যখন যুক্ত হয়ে যাবে রাসায়নিকভাবে, তখন কিন্তু হাইড্রোজেন অণু তৈরি হয়। এইটা হচ্ছে হাইড্রোজেন অণু গঠন দেওয়া। দুটো অক্সিজেন পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে গেলে, কেমিক্যালি যখন যুক্ত হয়ে যাবে তাদের বন্ডিং এর মাধ্যমে, সমযোজী বন্ধন করে, এখানে আমরা রাসায়নিক বন্ধন যখন পড়বো কেমিক্যাল বন্ডিং, তখন সমস্ত রকম বন্ডিং সম্পর্কে বলবো। বন্ডিং হচ্ছে কেন, কেন পরমাণুতে না থেকে তারা অণু তৈরি করছে, বন্ডিং করছে কেন, সেগুলোর অনেক কারণ আছে, আমরা ধীরে ধীরে বলবো। দেখো, এই অক্সিজেন পরমাণু থেকে অক্সিজেন অণু তৈরি হয়েছে, তার মানে অক্সিজেন অণুতে অক্সিজেনের পারমাণবিকতা 2, হাইড্রোজেন অণুতে হাইড্রোজেনের
পারমাণবিকতা 2, দুটো হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে একটা হাইড্রোজেন অণু গঠিত হয়, দুটো অক্সিজেন পরমাণুর সমন্বয়ে একটা। তাহলে এখানে সেম পরমাণুগুলো আছে, দেখো সেম পরমাণু নিয়ে অণু তৈরি হয়েছে। যদি একই রকম পরমাণু, একই পরমাণু নিয়েই এটা তৈরি হয়, তাই তো, অণু তৈরি হয়, তাকে আমরা বলি মৌলিক পদার্থ। ঠিক আছে, ডাল্টনের মতে অণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, যার মধ্যে স্বাধীন সত্তা থাকে ওই পদার্থের সমস্ত কিছু, তাই তো। আর মৌলগুলিতে স্বাধীন সত্তা বিশিষ্ট যে কণাগুলি থাকে সেটা হচ্ছে বেসিক্যালি অণু। এটা কিন্তু মাথায় রাখবে, তাই তো। তাহলে এইগুলো হচ্ছে, এটা H2, H2O2, এরা কি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ একই প্রকার পরমাণু দিয়েই গঠিত হয়েছে অণু। আর যে অণু ভিন্ন মৌলের 2 বা ততোধিক পরমাণু দিয়ে গঠিত হয়, 2 বা তার বেশি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, তাই তো, তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলি। যেমন এখানে জল দেখানো হয়েছে, দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু নিয়ে জল গঠিত হয়, কার্বন এবং অক্সিজেন পরমাণু নিয়ে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। তাহলে এটা হচ্ছে, এরা দুজন হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ এগুলো একদম ছোটবেলায় কনসেপ্ট, আমরা ডিটেলসে আর বলছি না। তাহলে এই পদার্থ হলো। এইবার ভৌত রাশি, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস বলতে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা ভৌত রাশি বলি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, ক্ষেত্রফল, আয়তন, এইগুলো সবাই কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এবার ভৌত রাশির একক, কোনো ভৌত রাশির কে আমরা যদি সঠিকভাবে পরিমাপ করতে চাই, তার জন্য কি করি, ওই রাশিটির একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে বা পরিমাপকে প্রমাণ হিসেবে ধরি। ঠিক আছে, ধরে কি করি, ওই রাশিটির প্রদত্ত পরিমাণ, ওই প্রমাণ পরিমাণের কত গুণ, যেটাকে আমরা সাংখ্যমান বলি, তা দিয়ে ওই রাশিটির মান প্রকাশ করা হয়, তাই তো। এই এইভাবেই আমরা এই যে নির্দিষ্ট প্রমাণ হিসেবে যাকে ধরলাম, তাকেই আমরা বলছি ভৌত রাশির একক, তাই তো। অর্থাৎ কোনো একটা ভৌত রাশির কে আমরা যদি সঠিকভাবে পরিমাপ করতে চাই, তাহলে রাশিটির একটা নির্দিষ্ট এবং একটা সুবিধাজনক পরিমাপকে প্রমাণ হিসেবে ধরি। ঠিক আছে, ধরি কি করি, রাশিটির প্রদত্ত পরিমাণ, ওই পরিমাণের কত গুণ সেটা দেখা হয়, করে সেটা মাপা হয়, তাই তো। এই নির্দিষ্ট পরিমাপটিকে আমরা কি বলি, ভৌত রাশির একক, তাই তো। মূল যে ভৌত রাশিগুলো, তাদের রাশির চিহ্ন, নাম এবং এসআই এককের নাম, এসআই এককের চিহ্ন এখানে দেখো টেবিলে দেওয়া হয়েছে। দৈর্ঘ্য চিহ্ন এল, স্মল এল। এসআই একক হচ্ছে মিটার, মিটারের সিম্বল এম। ভর, সময়, তড়িৎ প্রবাহ সেটা অ্যাম্পিয়ার। প্রত্যেকটা প্রতীকগুলো বা চিহ্নগুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, উল্টো পাল্টা করবে না। যেমন কেজি কিন্তু কে বড় হাতের দিয়ে জি ছোট হাতের দেবে না, কেও ছোট হাতের, জিও ছোট হাতের, ভালো করে যদি দেখো, তাই তো। এইরকম ব্যাপার আছে, যেগুলো বিজ্ঞানীর নাম সেগুলোকে ক্যাপিটালে লিখতে হয়, ক্যাপসে লিখতে হয়। যেমন এখানে দেখো অ্যাম্পিয়ার, ঠিক আছে। তারপর দীপন প্রাবল্য একক, ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। কিভাবে কাকে লেখা হয়, তাপগতীয় উষ্ণতা যেটা কেলভিন, এসআই একক। কেলভিনটা যেহেতু বিজ্ঞানীর নাম, ক্যাপিটাল কে। বোঝা গেল। এবার এসআই পদ্ধতিতে বিভিন্ন যে উপসর্গগুলো আছে সেগুলো কি সেটা একটু আমি বলে দিই। সবগুলো মনে রাখার দরকার নেই, তোমরা অ্যাটো মনে রাখবে। অ্যাটো মানে 10⁻⁻18। ধরো আমি যদি বলি অ্যাটো সেকেন্ড, 1 সেকেন্ড মানে কত, 10⁻18 সেকেন্ড। তার মানে অ্যাটোর যে উপসর্গ, তার যে গুণিতক সেটা 10⁻18। তার মানে অ্যাটো সেকেন্ড, তার মানে এই অ্যাটোর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 10⁻18। এবার সেকেন্ডটা সেকেন্ড, তাই তো। এইভাবেই কিন্তু মনে রাখবে। তারপরে ফেমটো, 1 ফেমটো সেকেন্ড মানে কি, 10⁻50 সেকেন্ড। তাহলে ফেমটো ফর 10⁻15। পিকো ফর 10⁻12। পিকোমিটার, 1 পিকোমিটার কেউ যদি বলে, 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার।
কারণ পিকো পিকো মানে 10⁻⁻12, তাহলে পিকো তুলে দিয়ে 10⁻⁻12 করা হলো, দিয়ে মিটারটা মিটার রেখে দেওয়া হলো, তাহলে 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার। ন্যানো, 1 ন্যানো মিটার মানে কি 10⁻9 মিটার, তার মানে ন্যানো ফর 10⁻9, ঠিক আছে। মাইক্রো, ঠিক আছে, মাইক্রোটাকে কিন্তু এখানে ভুল দেওয়া আছে বইতে, মিউ দিয়ে প্রকাশ করা হয়, মিউ, ঠিক আছে। 1 মাইক্রোমিটার সমান সমান 10⁻6 মিটার। 1 মাইক্রোসেকেন্ড মানে 10⁻6 সেকেন্ড, ঠিক আছে। মাইক্রোর যে গুণিতক বা উপগুণিতক আমরা বলি সেটা হচ্ছে 10⁻6, ঠিক আছে, মাইক্রো। আচ্ছা, মিলি 10⁻3, তাহলে 1 মিলি সেকেন্ড মানে কি 10⁻3 সেকেন্ড, এইরকম। সেন্টি 10⁻2, ডেসি 10⁻1, ডেকা 10, 1 ডেকামিটার মানে 10 মিটার। হেক্টো, 1 হেক্টোমিটার মানে 100, 1 হেক্টোমিটার যদি বলা হয়, 1 হেক্টোগ্রাম যদি বলা হয় তাহলে 100 গ্রাম, তাই তো। কিলো, কিলো ফর 10⁻3, 10 তার মানে 1 কেজি যদি বলা হয় মানে কি হবে 10⁻3 মানে 1000, 10⁻3 গ্রাম, এইগুলো মনে রাখবে। মেগা 10⁻6 মেগা, গিগা, গিগা 10⁻9, টেরা, টিবি 10⁻12, ঠিক আছে, এইগুলোই একটু মনে রাখলেই হবে, বইতে পেয়ে যাবে, যে কোনো স্ট্যান্ডার্ড বইতে। বেসিক্যালি এই ন্যানো, মাইক্রো, মিলি এইগুলো বেশি মনে রাখতে হয়, তোমাদের বেশি কাজে লাগবে। পিকো, ন্যানো, মাইক্রো আর মিলি এইগুলো বেশি কাজে লাগে, সেমি তো অবশ্যই। আর একটা জিনিস মনে রাখবে, দৈর্ঘ্যের যদি আমি বলি 1 আংস্ট্রম, ঠিক আছে, যে পরমাণুর ব্যাস ট্যাস নির্ণয় করার জন্য আংস্ট্রম একক খুব ব্যবহার করা হয়। সেই আংস্ট্রমটা 10⁻10 মিটার, তার মানে আবার 1 মিটার সমান সমান 100 সেমি, আমি এটাকে সেমিতে কনভার্ট করো, 10⁻8 সেমি অন আংস্ট্রম সমান সমান, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, ভর, কোনো বস্তুর ভর বলতে দেখো এখানে বলা হচ্ছে ভর হচ্ছে তার স্বকীয় ধর্ম। কোনো বস্তুর ভর বলতে ওই বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তা বোঝায়, কিন্তু বস্তুর উপর যে অভিকর্ষ বল প্রযুক্ত হয় সেটি তার ওজন। অর্থাৎ আমরা যদি ভর এম বলি তাহলে ওজন, ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি। দেখো ওজন তার স্বকীয় ধর্ম, স্থানভেদে ভর ভর কিন্তু তার স্বকীয় ধর্ম, ভর এম, এমটা কিন্তু তার স্বকীয় ধর্ম, ভরটা তার স্বকীয় ধর্ম, নিজস্ব ধর্ম, স্থানভেদে পরিবর্তিত হয় না, ভরটা ধ্রুবক সবসময়। কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হয়, কারণ ওজনটা গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর নির্ভরশীল, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, যেমন চাঁদে গেলে অভিকর্ষজ ত্বরণ কমে যায় খুবই, তাই তো। এখানে যতটা লাভ দিতে পারবে চাঁদে গেলে আরো বেশি লাভ দিতে পারবে, ঠিক আছে। তাহলে কোনো দেখো বস্তুর ভর ধ্রুবক, কিন্তু স্থান থেকে স্থানান্তরে অভিকর্ষজ বল বা অভিকর্ষজ ত্বরণ পরিবর্তিত হয়, ফলে ওজন পরিবর্তিত হয়, তাই তো। তাহলে এই যে ভর মাপার জন্য আমরা সাধারণ তুলা যন্ত্র ইউজ করি, অ্যানালাইটিক্যাল ব্যালেন্স, সেখানে আমরা বস্তুর ভর নির্ণয় করি, সঠিকভাবে পরিমাপ করি, তাই তো। তাহলে মনে থাকবে এম ইকুয়ালস টু মাস আর ডাব্লিউ হচ্ছে ওয়েট, অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি, যেটা একদম ছোটবেলায় পড়ানো হয়। তাহলে ওজন কিন্তু স্থানভেদে পরিবর্তিত হয়, কিন্তু ভর তার নিজস্ব ধর্ম, সেলফ প্রপার্টি, অর্থাৎ স্বকীয় ধর্ম কোনো একটা পদার্থের। ভর কিন্তু সবসময় ধ্রুবক থাকে, ওজন পরিবর্তিত হয় স্থানভেদে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল, অভিকর্ষজ ত্বরণের উপর ওজনটা নির্ভরশীল হয়। ভলিউম, আয়তনটা হচ্ছে কোনো একটা বস্তুর দ্বারা অধিকৃত স্থানের পরিমাণ, এর একক লেন্থ আর কিউব, অর্থাৎ দৈর্ঘ্য কিউব, এসআই একক হলো মিটার কিউব, ঠিক আছে। আর তরলের আয়তন পরিমাপের জন্য লিটার ব্যবহার করা হয়, লিটার একক, এটা কিন্তু এসআই একক নয়, 1 লিটার মানে 1000 ml, ঠিক আছে, 1 লিটার মানে 1000 ml, ঠিক আছে, ঠিক
ঠিক আছে, এইগুলো মনে রাখবে। এবার আয়তন পরিমাপ করার জন্য কিন্তু বিভিন্ন অ্যাপারেটাস ইউজ করা হয়, বিভিন্ন যন্ত্র ইউজ করা হয়। অ্যাপারেটাস গুলো দেখো বুরেট, পিপেট, এইগুলো যখন টাইট্রেশন করা হয় তখন ইউজ করা হয় খুব। তারপরে আয়তন মাপক যে চোঙ, সেখানে মেজারিং সিলিন্ডার আমরা বলি, মেজারিং সিলিন্ডারে তরলের আয়তন নির্ণয় করি, অ্যাসিড ট্যাসিড গুলোকে মেপে নেওয়ার সময় এইভাবে করি, ঠিক আছে। আর ভলিউমেট্রিক ফ্লাস্ক, এটাও তো আয়তন নির্ণয় করা, আয়তন মাপা হয়। ধরো বলা হলো 250 ml 1 নর্মাল অক্সালিক অ্যাসিড বানাও, তখন আমরা এই ভলিউমেট্রিক ফ্লাস্কে সেটা বানাই, ঠিক আছে। ভলিউমটাকে মেক আপ করতে হয়, অর্থাৎ মেক আপ করতে হয় কি করে, ধরো আমরা প্রথমে 250 ml জল দিয়ে তারপরে ওই যে ড্রাপটা দেবো না, আগে ড্রাপ দেবো, তারপরে 250 পর্যন্ত ড্রপ ওয়াইজ জল দিয়ে দিয়ে ড্রপ ওয়াইজ জল দিয়ে 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 সলভেন্ট দিয়ে দিয়ে সেটাকে মেক আপ করবো, ওই যে দাগ কাটা থাকে, এই যে ভলিউমেট্রিক ফ্লাক্স, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং এটা, ঠিক আছে। তাহলে এইগুলো অ্যাপারেটাস, বিভিন্ন আয়তন মাপার জন্য বিভিন্ন অ্যাপারেটাস ইউজ করা হয় ল্যাবে। আচ্ছা, ঘনত্ব, ঘনত্ব তোমরা সবাই জানো, ভর বাই আয়তন, অর্থাৎ রো ইকুয়ালস টু এম বাই ভি, বা এই রোটাকে অনেক সময় আবার অনেক বইতে ডি দিয়েও প্রকাশ করে, তাই তো। তাহলে ঘনত্বের এসআই একক যদি বলি কেজি পার মিটার কিউব, এইগুলো সবসময় সূচক আকারে লেখার চেষ্টা করবে। এখন উচ্চারণ হবে কেজি পার মিটার কিউব, কিন্তু লিখবে খাতায় কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3, অর্থাৎ কেজি পার মিটার কিউব, এইভাবে উচ্চারণ করতে হয়। কেজি পার মিটার কিউব এইভাবে উচ্চারণ করে লিখবে কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3, ঠিক আছে। একক আয়তনের ভরকেই আমরা ঘনত্ব বলি। আচ্ছা, টেম্পারেচার, দেখো টেম্পারেচার মাপার বিভিন্ন স্কেল আছে, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। কেলভিনটাকে খুব ভালো করে মনে রাখতে হয় এই কেমিস্ট্রির ক্ষেত্রে, কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্ক। কারণ তোমরা জানো 0°C মানে 273 কেলভিন, সেই 273-এর এক্সাক্ট মানে হচ্ছে 273.15, তাই তো। তাহলে দেখো কেলভিন স্কেলের মধ্যে আর সেন্টিগ্রেড স্কেলের মধ্যে সম্পর্কটা দেওয়া হয়েছে। যদি বলা হয় বা এইখানে আমরা এইভাবে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি, ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273, অ্যাপ্রক্সিমেটলি 0.15টাকে আমরা ইগনোর করতে পারি। তাহলে 25°C মানে কত কেলভিন, 225 প্লাস 273 কেলভিন মানে 298 কেলভিন, ঠিক আছে। কোন বস্তুর তাপীয় অবস্থা, ঠিক আছে, তাপমাত্রা মানে উষ্ণতা এক জিনিস নয়, তাপ এক প্রকার শক্তি, আর তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে তাপীয় অবস্থা। তাপ গ্রহণ করলে উষ্ণতা বৃদ্ধি পায়, তাপ বর্জন করলে উষ্ণতা হ্রাস পায়, ঠিক আছে। এখন দেখো আমরা রসায়ন বিজ্ঞান বলতে কি বললাম, রসায়ন বিজ্ঞান বলতে বুঝলাম যে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে কোন একটা জড় পদার্থের আমরা তার গঠন, ধর্ম, গঠনাকৃতি, তার উপাদান, কি কি উপাদান নিয়ে সে গঠিত, এইসব জিনিস, তাদের মধ্যে তাদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া, এইসব নিয়ে পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করি, সেটাই হচ্ছে রসায়ন বিজ্ঞান। তাহলে এই রসায়ন বিজ্ঞানটা জানতে গেলে আমাদের কিন্তু বেসিক যেটা জানা সেটা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে রসায়নের দিকেই ঢুকবো। এবার রসায়ন বিজ্ঞানটা পড়তে গেলে আমাদের কিছু যে 2 বা ততোধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন নতুন পদার্থ বিশিষ্ট একটা তৈরি করে, আমরা কেমিক্যাল চেঞ্জ মানে কি বলি, মানে দুটো বা তার বেশি পদার্থ পরস্পরের মধ্যে একটা বিক্রিয়া করবে, করে এক বা একাধিক নতুন পদার্থ তৈরি করবে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক। এই রাসায়নিক পরিবর্তন যখন হয় বা রাসায়নিক বিক্রিয়া যখন হয়, তখন কিন্তু তারা কিছু পদার্থগুলি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে সেটা হয়। এই যে নিয়মটা মেনে চলছে সেটাকে আমরা বলছি ল অফ কেমিক্যাল কম্বিনেশন, অর্থাৎ রাসায়নিক সংযোগ সূত্র। প্রথম আমরা যে রাসায়নিক সংযোগ সূত্রটা পড়বো, আমাদের অনেকগুলো রাসায়নিক সংযোগ সূত্র আছে, একটা সবগুলো আজকে হবে না, আজকের লেকচারটা লেন্দি হয়ে যাচ্ছে। আমরা পড়বো ভরের নিত্যতা সূত্র, সেটা পরবর্তীকালে একটু মডিফাই করে ভর ও শক্তির নিত্যতা সূত্র হয়। তারপরে স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র, মিথনুপাত সূত্র, আর হচ্ছে আমরা লাস্ট গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এইগুলো হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্র, অর্থাৎ 2 বা ততোধিক পদার্থ যখন রাসায়নিকভাবে সংযুক্ত হয়ে বা বিক্রিয়া করে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে, তখন তারা এই যে পদার্থগুলো বিক্রিয়া করার সময় কিছু সূত্র মেনে চলে, কিছু নিয়ম মেনে চলে, সেইগুলো হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্র। দেখো প্রথম সংযোগ সূত্র হচ্ছে ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র এটা দিয়েছিলেন ল্যাবোসিয়ে।
বিজ্ঞানী ল্যাভোইসিয়ে এটাই তিনি বলছেন কোন একটা রাসায়নিক বিক্রিয়ায়, দেখো রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদের আমরা বলি বিক্রিয়ক, আর যারা উৎপন্ন হয় তাদের বলি বিক্রিয়াজাত পদার্থ। ধরো এ আর বি, আমি বলছি সাপোজ এ আর বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে, তাহলে এরা দুজন হচ্ছে বিক্রিয়ক আর এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এরা হচ্ছে বিক্রিয়ক আর এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ার পরে যে পদার্থ উৎপন্ন হয় তাকে বলি বিক্রিয়াজাত পদার্থ, তাই তো? তার মানে এ বলছে বেসিক্যালি, এই সূত্রটা বলছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, তাহলে বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর ইকুয়ালস টু বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর সমান হবে। অর্থাৎ বিক্রিয়ায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের মোট ভর ইকুয়ালস টু বিক্রিয়াজাতের মোট ভর, তাই তো? তাহলে আমরা যদি এখানে বলি, দেখো এ একটা পদার্থ, বি একটা পদার্থ, তারা পরস্পর রাসায়নিকভাবে বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করছে। এখানে এর ভর আমি বলছি, এর ভর বলছি স্মল এ, বি এর ভর বলছি স্মল বি, সি এর ভর বলছি স্মল সি, আর ডি এর ভর বলছি স্মল ডি। তাহলে অ্যাকর্ডিং টু ভরের নিত্য সূত্র বলছে এ আর বি, এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি। এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। অর্থাৎ বিক্রিয়ার আগে এবং পরে মোট ভর সংরক্ষিত থাকবে, মোট ভর ধ্রুবক থাকবে, তাই তো? অর্থাৎ তিনি এর থেকে একটা সিদ্ধান্তে আসেন যে সকল ভৌত বা রাসায়নিক পরিবর্তন চলার সময় মোট ভরের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য তিনি একটা সিদ্ধান্তে উপনীত হন যে পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একেই ভরের নিত্যতা সূত্র বলে। কিন্তু পরবর্তীকালে আমরা যদি দেখি, ধরো সাপোজ এমন কোনো বিক্রিয়া যদি হয় যেখানে তাপ শক্তি উৎপন্ন হয় না বা তাপ শক্তি শোষিত হয় না, তাহলে এই সূত্রটা ফাইন, এই সূত্রটা সঠিক যে বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর তা ইকুয়ালস টু বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট ভরটা বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান, তাই তো? অর্থাৎ ভরের নিত্যতা সূত্র এটাই বলে। তাহলে এমন যদি কোনো বিক্রিয়া হয় যেখানে, যেমন সাপোজ আমি যদি বলি NaCl আর AgNO3 বিক্রিয়া করলে বিনিময় বিক্রিয়া হয়, বেসিক্যালি আয়ন বিনিময় বিক্রিয়া হয়। এর আয়নটা ওর ঘরে, ওর আয়নটা ওর ঘরে চলে যাবে। দেখো জাস্ট AgCl প্রেসিপিটেট পরে হোয়াইট আর NaNO3 উৎপন্ন হয়। তাহলে এইরূপ যদি কোনো বিক্রিয়া হয় যেখানে কোনো তাপ শক্তি উৎপন্ন হয় না বা তাপ শক্তি শোষিত হয় না, তাহলে সেই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে বেসিক্যালি আমরা দেখি যে এই ভরের নিত্যতা সূত্র ফাইন। মানে আমরা যদি এমন ভাবে মাপতে পারি, সূক্ষ্মভাবে ভর মাপতে পারি যে কতটা NaCl বিক্রিয়া করছে, কতটা AgNO3 সাথে করে কতটা AgCl আর কতটা NaNO3 উৎপন্ন করছে, তাহলে আমরা দেখতে পাবো যে বিক্রিয়ক পদার্থ অর্থাৎ NaCl এবং AgCl এর মোট ভরটা AgCl এবং NaNO3 এর মোট ভরের সাথে সমান, তাই তো? কিন্তু যদি এমন কোনো বিক্রিয়া হয়, সাপোজ ধরো এইরকম, বলছি পোড়া চুন, পোড়া চুনে জল দিয়ে দাও, কি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়ে যায় আর তাপ উৎপন্ন হয়। তাপ এক প্রকার শক্তি। আইনস্টাইন তার রিলেটিভিটি থিওরিতে বলছে, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বে বলা হচ্ছে ভর আর শক্তি পরস্পর সমতুল্য। অর্থাৎ কিছু পরিমাণ ভরের যদি বিনাশ হয় তাহলে তুল্যাঙ্ক পরিমাণ শক্তি সৃষ্টি হয়। অর্থাৎ কোনো পদার্থ যদি কিছু পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে তাহলে তার ভর বৃদ্ধি পাবে, সামান্য হলেও বৃদ্ধি পাবে, তাই তো? এই যে ভর এবং শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত যে সম্পর্কটা আইনস্টাইন দেন তার রিলেটিভিটি থিওরি, সেটা হচ্ছে E ইকুয়ালস টু mc স্কয়ার, ইকুয়ালস টু mc স্কয়ার। তাহলে এই E ইকুয়ালস টু mc স্কয়ার থেকে আমরা বলছি m পরিমাণ ভরের বিনাশে আমরা E পরিমাণ শক্তি পাবো এবং তাদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে E ইকুয়ালস টু mc স্কয়ার। অর্থাৎ ভরকে শক্তিতে, শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়। m ইকুয়ালস টু এখান থেকে বলতে পারি E বাই c স্কয়ার, ঠিক আছে? এই হচ্ছে রিলেশনশিপ। তাহলে এমন যদি কোনো বিক্রিয়া হয় যেখানে তাপ উৎপন্ন হচ্ছে বা তাপ শোষিত হচ্ছে, যেমন জলে গ্লুকোজ দিয়ে দাও, তাপ শোষিত হয়, এখানে তাপ উৎপন্ন হয়েছে, তাপমোচী বিক্রিয়া। তাহলে এই তাপ তো এক প্রকার শক্তি, তার মানে এই তাপটা আসলে কোথা থেকে? কিছুটা বিক্রিয়ক পদার্থের ভরের বিনাশের ফলে এটা হয়েছে। এই যে ক্যালসিয়াম অক্সাইড বা জল, এদের ভরের কিছুটা বিনাশ হয়ে এই তাপটা কিন্তু উৎপন্ন হয়েছে। তখন কিন্তু আর ভরের নিত্যতা সূত্র সত্যি নয়, তখন এই সূত্রটাকে মডিফিকেশন করা হলো, মডিফিকেশন করে বলা হলো
ভর আর শক্তির নিত্যতা সূত্র। ভর ও শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র অর্থাৎ আমরা যদি এই যে তাপের করেসপন্ডিং ভরটা বের করতে পারি এই সূত্র অনুসারে, তখন আমরা দেখতে পাবো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর তাপের করেসপন্ডিং যে ভর সেটা ইকুয়ালস টু ক্যালসিয়াম অক্সাইড আর জলের ভরের সাথে সমান, তাই তো? অর্থাৎ তখন আর ভরের সূত্র বলা হয় না, তখন ভরের নিত্যতা সূত্র বলা হয় না, তখন ভর ও শক্তির নিত্যতা সূত্র বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার স্থিরানুপাত সূত্র, ল অফ ডেফিনাইট প্রপার্টিজ প্রপোর্শন। ঠিক আছে, ল অফ ডেফিনাইট প্রপোর্শনস, স্থিরানুপাত সূত্র বা কনস্ট্যান্ট প্রপোর্শন বলা হয়। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। ঠিক আছে, এখন এটা ফরাসি বিজ্ঞানী প্রাউস্ট এই সূত্রটা দেন। বলছে, ইনি যেটা বলছেন, আমি দেখো আমি লিখছেন, এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, যদি কোনো একটা নির্দিষ্ট যৌগকে আমরা যে উৎস থেকে সংগ্রহ করি না কেন বা যেভাবেই তৈরি করি না কেন, সেই যৌগটা কতকগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হবে এবং যৌগঠিত উপাদান যে মৌলগুলি তাদের ভরের অনুপাত সর্বদা স্থির থাকে। যেমন এখানে দেখানো হয়েছে প্রাকৃতিক নমুনার এই যে কিউপ্রিক কার্বনেট, এই যে প্রাউস্ট কি করেন, কিউপ্রিক কার্বনেটের দুটো নমুনা নিয়ে কাজ করেছিলেন, যাদের একটি ছিল প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত আর একটা ছিল কৃত্রিম ভাবে তৈরি, তাই তো? তিনি দেখতে পান দুটো নমুনাতে উপাদান মৌলগুলির সংযুতি একই, যা নিচে এইভাবে দেখানো হলো। দেখো প্রাকৃতিক নমুনায় কপারের পরিমাণটা ছিল, অক্সিজেনের পরিমাণটা ছিল, কার্বনের পরিমাণটা এই ছিল। একই রকম ভাবে কৃত্রিম ভাবে যেটা তৈরি করেছিলেন কিউপ্রিক কার্বনেট CO3, ঠিক আছে? আহ তাহলে সেখানে দেখো দুটো জায়গাতেই দেখো কপার, অক্সিজেন বা কার্বন নিয়েই গঠিত হয়েছে এবং তাদের যে পরিমাণ, তাদের যে সংযুতি সেটা সেম, প্রাকৃতিক নমুনা এবং কৃত্রিম ভাবে তৈরি কিউপ্রিক কার্বনেটে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যদি বলি তাহলে স্থিরানুপাত সূত্রটা কি বলছে, কোনো একটা নির্দিষ্ট যৌগকে আমরা যে উৎস থেকেই নিই না কেন বা যেভাবেই সংগ্রহ করি না কেন, ঠিক আছে, তাহলে যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হবে এবং যৌগটিত উপাদান মৌলগুলির ভরের যে অনুপাত সেটা সর্বদা স্থির থাকবে। যেমন আমরা যদি বলি জল, H2O, আমরা বিভিন্ন উৎস থেকে জল নিতে পারি, পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল বা নর্দমার জল, যেখান থেকে আমরা জলটা সংগ্রহ করি না কেন, আমরা দেখতে পাবো জলে তা সর্বদাই হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত এবং যৌগটিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর ভরের যে অনুপাত সেটা 1:8, এটা স্থির থাকবে। তাহলে এটাই হচ্ছে স্থিরানুপাত সূত্র। ঠিক আছে, স্থিরানুপাত সূত্রের যে বিপরীত বিবৃতি সেটা কিন্তু সর্বদা সঠিক হয় না। যেমন তোমরা সবাই আইসোমেরিজম জানো, আইসোমেরিজম বিপরীত বিবৃতি সর্বদা সঠিক হয় না কেন আমরা বলছি, এখানে আমি একটু আইসোমেরিজমের কথা বলি। এখানে স্থিরানুপাত সূত্রটা কি সেটা লেখা আছে, ঠিক আছে? আইসোমেরিজম বা সমবয়বতা তোমরা জানো যে একই আণবিক সংকেত কিন্তু রাসায়নিক ধর্ম আলাদা। যেমন ইথানল C2H5OH আর CH3O ডাইমিথাইল ইথার আর ইথানল, এদের ক্ষেত্রে স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি কি, দুই বা ততোধিক নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে সর্বদা একটি নির্দিষ্ট যৌগ উৎপন্ন করবে। অর্থাৎ দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে সর্বদা একটা নির্দিষ্ট যৌগ উৎপন্ন করবে। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন, এই যে দুটো যৌগই দেখতে পাচ্ছ, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা সমান, তাদের যে অনুপাতে কার্বন হাইড্রোজেন বা অক্সিজেন যুক্ত হচ্ছে সেটা দুটো যৌগই সেম, তাই তো? কিন্তু যৌগ দুটো আলাদা, কারণ এই সমবয়বতা বা আইসোমেরিজমই প্রমাণ করে দেয় স্থিরানুপাত সূত্রের যে বিপরীত বিবৃতি স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি সর্বদা সঠিক নয়। বিপরীত বিবৃতি কিন্তু সর্বদা সঠিক নয়, এটা কিন্তু মাথায় রাখবে, যেটা আইসোমেরিজম তার প্রমাণ। আমি এখানে ডিটেলসে লিখলাম না, কিন্তু দুটো উদাহরণ দিয়ে দিলাম। এই যে ইথানল, এদের যদি আমরা বলি C2H6O এই সংকেতের দুটো যৌগ পাওয়া যায়,
একটার ফাংশনাল গ্রুপ OH আর একটার ইথার ফাংশনাল গ্রুপ, তাই তো? তাহলে দুটোর ভৌত ধর্ম আলাদা, একটা ইথার গোত্রের মধ্যে, একটা অ্যালকোহল গোত্রের মধ্যে। তাহলে দুটো যৌগ একই হচ্ছে না, যেখানে যে উপাদান মৌলগুলো তাদের নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়েছে। তাহলে নির্দিষ্ট ভরের অনুপাতে পরস্পর যদি দুই বা ততোধিক মৌল যুক্ত হয়, তাহলে সর্বদা একটা নির্দিষ্ট যৌগ তৈরি করে না। যেটা স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি বলছে যে যদি নির্দিষ্ট দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়, তাহলে একটা নির্দিষ্ট যৌগ তৈরি করবে। এইটা স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি। সেই বিপরীত বিবৃতি কিন্তু সর্বদা সত্য হয় না। ভালো করে আমার কথাগুলো শুনবে, ঠিক আছে? আচ্ছা, গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্রটা এটা যিনি দেন ডাল্টন বিজ্ঞানী। দেখো এখানে ডাল্টন বলছেন, তিনি যেটা বলছেন একটু শুনে নাও মনোযোগ দিয়ে, এখানে লেখাও আছে, আমি একটু বলি। দুটি মৌলের যখন রাসায়নিক সংযোগে, দুটো মৌল তাদের রাসায়নিক সংযোগে কি হবে, দুই বা তার বেশি বা দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলির একটি সরল অনুপাত বর্তমান থাকে। সেই ভরগুলির মধ্যে একটা সরল অনুপাত থাকবে। তার মানে আমি যদি বলি সাপোজ কার্বন আর হাইড্রোজেন এই দুটো মৌল, এই কার্বন এবং হাইড্রোজেনের পরস্পর যুক্ত হয়ে, দেখো আমি এখানে তিনটে যৌগ উৎপন্ন করার কথা বলছি। CH4 মিথেন, C2H6 ইথেন, C2 সরি মিথেন ইথিলিন দেব, ইথিলিন C2H4 দেব, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন C2H4 C2H6। তাহলে সমভরের কার্বন নিয়ে আলোচনা করা হয়ে যাবে। দেখো আমি বলছি, আমি আবার এখানে ফ্রেশ করে আঁকছি, একটু অন্য কালি ইউজ করি, কালো কালিটা বোরিং লাগছে, একটু গুছিয়ে বলি। ওই সূত্র কি বলছে, গুণানুপাত সূত্র, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা তার বেশি যৌগ উৎপন্ন হবে, তখন একটা মৌলের নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হচ্ছে, ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়ে যে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করছে, সেই ভরগুলির মধ্যে একটা সরল অনুপাত বর্তমান। সরল অনুপাত মানে কি, একটা ছোট পূর্ণ সংখ্যার অনুপাত, সেটাকে আমরা বলি সরল অনুপাত। ছোট পূর্ণ সংখ্যার অনুপাতকে আমরা বলি সরল অনুপাত, যেটা ল অফ মাল্টিপল প্রপোর্শন, ঠিক আছে? তাহলে আমরা কার্বন এবং হাইড্রোজেন দুটো সেই নির্দিষ্ট মৌল, তাহলে এই দুটো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে যখন দুই বা তার বেশি যৌগ উৎপন্ন হবে, আমি বললাম একটা হচ্ছে ইথেন হচ্ছে, একটা ইথিলিন হচ্ছে C2H4, আর একটা হচ্ছে C2H2। এই তিনটে যৌগ তৈরি হচ্ছে। তাহলে একটা মৌলের নির্দিষ্ট ভরের সাথে, তাহলে এখানে দেখো 24 ভাগ কার্বনের সাথে 6 ভাগ হাইড্রোজেন, 24 ভাগ কার্বন এর সাথে প্রথম ক্ষেত্রে 6 ভাগ হাইড্রোজেন, তারপরে 24 ভাগ কার্বনের সাথে কতটা, 24 ভাগ কার্বনের সাথে 4 ভাগ হাইড্রোজেন, আর তারপরে এটা 24 ভাগ কার্বনের সাথে 2 ভাগ হাইড্রোজেন যুক্ত হয়েছে। ভালো করে যদি খেয়াল করো দেখতে পাচ্ছ, প্রথম ক্ষেত্রে এইখানে কার্বন নির্দিষ্ট ভরের কার্বনের সাথে 6 ভাগ হাইড্রোজেন যুক্ত হয়েছে, অর্থাৎ 24 ভাগ ভরের কার্বনের সাথে এই যে তিনটে যৌগ যেখানে তৈরি হয়েছে, ইথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন, সেখানে নির্দিষ্ট ভরের কার্বনের সাথে ডিফারেন্ট ভরের যে হাইড্রোজেন যুক্ত হয়েছে। একটা জায়গায় 6 ভাগ হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করেছে, একটা জায়গায় 4 ভাগ হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিলিন উৎপন্ন করেছে, আর এক জায়গায় 2 ভাগ হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যাসিটিলিন তৈরি করেছে। তাহলে যে নির্দিষ্ট ভাগ ভরের কার্বনের সাথে নির্দিষ্ট ভাগ ভরের, দেখো প্রত্যেকটা জায়গায় 24 ভাগ ভরের কার্বন, তাহলে নির্দিষ্ট ভাগ ভরের কার্বনের সাথে ভিন্ন ভিন্ন ভরের কি যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে, করে ভিন্ন ভিন্ন ভরের হাইড্রোজেন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করেছে, একটা ইথেন, একটা ইথিলিন আর একটা অ্যাসিটিলিন। তাহলে এই যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়েছে, সেটার যে অনুপাত 6:4:2, এটার অনুপাত আমরা যদি সরলীকরণ করি তাহলে 3:2:1। তাহলে এইটা কি একটা সরল অনুপাত। এটাই বলছে অ্যাকচুয়ালি গুণানুপাত সূত্র। অর্থাৎ
দুটি মৌলের রাসায়নিক সংযোগে, এখানে দুটো মৌল কি, কার্বন এবং হাইড্রোজেন। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের রাসায়নিক সংযোগে কি হয়েছে, তিনটি যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে নির্দিষ্ট ভাগ কার্বনের সাথে দেখো ডিফারেন্ট ভরের যে হাইড্রোজেন যুক্ত হয়েছে, সেই ডিফারেন্ট ভরের হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাদের যে ভরের অনুপাত সেটা একটা সরল অনুপাত, অর্থাৎ 6:4:2, দ্যাট ইজ 3:2:1। এটা একটা সরল অনুপাত, অর্থাৎ দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক মৌল যৌগ উৎপন্ন হয়, দুই বা ততোধিক মৌল যৌগ উৎপন্ন হয়, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলির মধ্যে একটা সরল অনুপাত বর্তমান, এটাকেই আমরা বলি গুণানুপাত সূত্র, অর্থাৎ ল অফ মাল্টিপল প্রপোর্শনস। আজকে এই পর্যন্ত। নেক্সট লেকচারে আমরা বেসিক্যালি, আচ্ছা আমি একটু এই গুণানুপাত সূত্রের ব্যতিক্রম সম্পর্কে বলে নিই। যদি আমরা, তোমরা সমগণীয় শ্রেণী সম্পর্কে জানো, ধরো অ্যালকেন তার সাধারণ সংকেত CnH2n+2, তাহলে এদের যে সমগণীয় শ্রেণী বলতে দুটো পরপর মেম্বারের মধ্যে CH2 ইউনিটের পার্থক্য, অর্থাৎ 14 আণবিক ভরের পার্থক্য, তাই তো? দেখো মিথেন, ইথেন, প্রোপেন, তাই তো? তাহলে এরা একটা সমগণীয় শ্রেণী, অ্যালকেন সমগণীয় শ্রেণীর মেম্বার। তাহলে এখানে বিভিন্ন ভরের, দেখো যে আবার তোমরা এখানে ক্যালকুলেট করবে 12 ভাগ ভরের, প্রথমটাই 12 ভাগ কার্বনের সাথে, প্রথম ক্ষেত্রে 12 ভাগ কার্বনের সাথে 4 ভাগ হাইড্রোজেন, তারপরেরটাই 24 ভাগের সাথে 6 ভাগ, তার মানে 12 ভাগের সাথে কার্বনের সাথে কত, 3 ভাগ, 3 ভাগ হাইড্রোজেন। আর তারপর 36 ভাগে 8 ভাগ, তার মানে 12 ভাগে কার্বনে 8/3 ভাগ হাইড্রোজেন, তাই তো? তার মানে কিন্তু এইখানে যে অনুপাতটা দেখো, সেটা কিন্তু বেসিক্যালি সরল অনুপাত নয়। বা আমরা যদি আরেকটা যদি বলি, বিউটেন C4H10, এখানে 48 ভাগে 10 ভাগ, তার মানে 12 ভাগে আড়াই ভাগ, 12 ভাগ কার্বনে, আড়াই ভাগ হাইড্রোজেন। তাহলে এই যে অনুপাতটা বিভিন্ন নির্দিষ্ট ভরের কার্বনের সাথে, এক্সেপশন গুণানুপাত সূত্রের, এটা হচ্ছে ব্যতিক্রম বলছিলাম, তাই তো? তাহলে বিভিন্ন ভরের যে এর যুক্ত হয়েছে সেটা দেখো 4:3:8/3:2.5, তাহলে এটা কিন্তু সরল অনুপাত নয়, এটা সরল অনুপাত নয়। তাহলে এটাই হচ্ছে গুণানুপাত সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ ল অফ মাল্টিপল প্রপোর্শনের ব্যতিক্রম হচ্ছে যে কোনো সমগণীয় শ্রেণীর 4-5টা মেম্বার নিয়ে নেবে, মেম্বার নিয়ে নির্দিষ্ট ভরের কার্বনের সাথে কত ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়েছে দেখবে, দেখে তাদের যে নির্দিষ্ট ভরের কার্বনের সাথে বিভিন্ন ভরের যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে সেটার অনুপাত দেখবে, সেটা কিন্তু সরল অনুপাত হয় না, এটা কিন্তু গুণানুপাত সূত্রের ব্যতিক্রমকে নির্দেশ করে, তাই তো? তাহলে গুণানুপাত সূত্র পর্যন্ত আমাদের হয়ে গেল আজকে। সবকিছু এইগুলো খুঁটিনাটি যা বললাম সবগুলো বইতে পাবে, বইটাকে ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। বারবার বলছি, বই স্যারেরা পড়াবে বা ইউটিউবে ক্লাস করবে, ইউটিউবে দেখবে, সবই ঠিক আছে, কিন্তু নিজে কিন্তু বাড়িতে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তাই তো? বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিজে পড়ে বোঝার যে দক্ষতা তৈরি করতে না পারলে কিন্তু বিজ্ঞানে এগোনো খুব কঠিন। সবসময় সবাই বুঝিয়ে দেবে সেটা কিন্তু নয়, নিজে পড়ে বুঝে দক্ষতা তৈরি করা, সেটাও কিন্তু একটা ক্রেডিট, তাই তো? সেই ক্রেডিটটা তৈরি করতে হবে, তাই তো? সেই জন্য ভালো করে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নিজে বোঝার ক্ষমতা তৈরি করতে হবে, নিজে পড়েও বোঝার ক্ষমতা তৈরি করতে হবে। কারণ সবসময় সবাই যদি বুঝিয়ে দেয়, তাহলে তো গালে তুলে দেওয়া হয়ে গেল, তুমি নিজে অ্যাচিভ করলে কি? নিজে কিন্তু পড়ে কিছু বুঝতে হবে বই থেকে, তাই তো? সবকিছু কিন্তু লেকচারে বলা যায় না, সেই জন্য বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেই দেখতে পাবে, নিজের জ্ঞান নিজের কাছেই থাকবে, জ্ঞানের কেউ ভাগ নেবে না, জ্ঞানটাকে ছড়াতে হয়, নিজে জানলে অন্যকে শেখাতে হয়, ঠিক আছে? তা যা হোক, আমি আর বেশি কিছু কথা বলবো না, আজকের লেকচারটা এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা আরো যে সংযোগ সূত্র আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, আর এই চ্যাপ্টারের আরো ডিটেলস জিনিস যেগুলো আছে সেগুলো নিয়ে পরপর কথা বলবো। মিথনুপাত সূত্র আর গেলুসাকের গ্যাসোতন সূত্রটা এ থাকলো, অ্যাভোগাড্রো প্রকল্প, এইগুলো নিয়েই কথাবার্তা বলবো নেক্সট লেকচারে। আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।